আমাদের কাছে প্রায় ডিপ্রেশনের রোগীরা এসে বলে, আমি বিছানায় শুয়ে আছি কিন্তু আমার একদমই ঘুম আসে না। ঘুম আসতে দেরি হচ্ছে, অথবা ঘুমটা ঝাড়া ছাড়া হচ্ছে, অথবা একবার ঘুম ভেঙে গেলে তারা আর সহজে ঘুমাতে যেতে পারছে না। অল্পতেই রেগে যায়, কাজে কর্মে আগ্রহ দেখাতে পারে না। আপনি কি ঘুমের সমস্যায় ভুগছেন? ঘুমাচ্ছেন কিন্তু একটু পরপরই ঘুম ভেঙে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা শুয়ে আছেন কিন্তু একদমই ঘুম আসতে চায় না, অথবা ঘুমাচ্ছেন কিন্তু ঘুম থেকে ওঠার পর কেমন জানি ফ্রেশ লাগছে না, যতটা এনার্জেটিক বা ভালো লাগার কথা তাহলে লাগছে না। তাহলে ধরে নিতে পারি আপনি হয়তোবা নিদ্রাহীনতা অথবা মেডিকেল ভাষায় আমরা যে বলে থাকি ইনসমনিয়াতে ভুগছেন। তাহলে কেন ইনসমনিয়াতে ভুগছেন? ইনসমনিয়া নিজে একটা রোগ হিসেবে থাকতে পারে, অথবা সেটা অন্যান্য রোগের উপসর্গ হিসেবে থাকতে পারে। সেটা হতে পারে মানসিক রোগ কিংবা শারীরিক রোগ। মানসিক রোগে কিসে কিসে আমরা ইনসমনিয়া দেখে থাকি? যদি সর্বপ্রথমে আমাদের বলতে হয়, মোস্ট কমনলি যে রোগটার মধ্যে আমরা ইনসমনিয়া দেখছি সেটা হলো ডিপ্রেশন অথবা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আমাদের কাছে প্রায় ডিপ্রেশনের রোগীরা এসে বলে, আমি বিছানায় শুয়ে আছি কিন্তু আমার একদমই ঘুম আসে না। আমি ঘুমাচ্ছি কিন্তু ঘুমটা কেমন জানি ইন্টারাপ্টেড হচ্ছে, আমি একটু পরপরই ঘুম থেকে উঠে যাচ্ছি। অথবা আরেকটা যেটা সিভিয়ার ডিপ্রেশনে দেখা যায়, যে আগে ব্যক্তিটি যেই সময়ে উঠত এখন সে তার থেকে প্রায় আধা ঘন্টা, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা আগে উঠে যাচ্ছে, এবং চাইলেও সে আর ঘুমাতে যেতে পারছে না, এবং ঘুমটা কেমন জানি রিফ্রেশিং হচ্ছে না তার কাছে। দ্বিতীয়ত আমরা যেখানে ইনসমনিয়া পেয়ে থাকি সেটা হলো অ্যাংজাইটি ডিসঅর্ডার, অথবা কমনলি যেটা আমরা বলে থাকি সবচেয়ে বেশি পাওয়া যায় যেখানে, সেটা হলো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। আমাদের কাছে পেশেন্টদের একটা কমপ্লেনই থাকে, আমি বিছানায় শুয়ে থাকি এবং যখনই আমি ঘুমানোর চেষ্টা করি রাজ্যের সব দুশ্চিন্তা আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। সে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু দুশ্চিন্তার জন্য তার ঘুম আসতে ব্যাঘাত ঘটছে। এছাড়াও আরও অন্যান্য অনেক মানসিক রোগে ইনসমনিয়া দেখা যায়। আমরা যখন কোনো ধরনের কোনো স্ট্রেসে পড়ি, সেটা হোক জব রিলেটেড, ফাইন্যান্সিয়াল অথবা রিলেশনশিপ বা যে কোনো ধরনের স্ট্রেস, সেটা এভরিডে স্ট্রেসও হতে পারে অথবা এক্সট্রাঅর্ডিনারি কোনো অস্বাভাবিক স্ট্রেসও হতে পারে, তখনও আমাদের ইনসমনিয়া দেখা দিতে পারে। এছাড়া অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কিংবা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এসব ক্ষেত্রেও ইনসমনিয়া দেখাতে। দুটো বড় বড় মানসিক রোগে ইনসমনিয়া বা ঘুমের সমস্যা আমরা পেয়ে থাকি। এক হলো সিজোফ্রেনিয়া এবং বাইপোলার মুড ডিসঅর্ডার। এখানে পেশেন্টদের একটা বড় কমপ্লেইন থাকে যে তাদের ঘুম ঠিকমতো হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণের ঘুম না হবার জন্য তাদের অসুখটা বা রোগটা নিরাময়ের দিকে যাচ্ছে না। শুধু কি মানসিক রোগে এরকম ইনসমনিয়া বা ঘুমের সমস্যায় মানুষ ভুগছেন তা না, শারীরিক অনেক রোগেও ঘুমের সমস্যা দেখা দেয়। যেমন ক্রনিক কোনো কন্ডিশন বা ক্রনিক কোনো অসুখে যদি কেউ ভোগে, যেমন ডায়াবেটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, ক্রনিক লিভার ডিজিজ কিংবা অ্যাজমা, এসব রোগীরাও প্রায় সময় আমাদের কাছে ঘুমের সমস্যার কথা বলে থাকে। কিংবা যারা ক্রনিক পেইনে ভোগেন, তাদের এই ব্যথার কারণে ঘুমের সমস্যাটা খুব প্রকট আকার ধারণ করতে পারে। এছাড়াও থাইরয়েডের সমস্যা, যেমন হাইপারথাইরয়েডিজমে খুব কমনলি আমরা ইনসমনিয়া দেখে থাকি। এছাড়াও আরেকটা কমন বিষয় যেখানে ঘুমের সমস্যা হয়ে থাকে, সেটা হলো যাদের মধ্যে মাদক নেওয়ার অভ্যাসটা রয়েছে, যেমন কেউ যদি কোকেইন, অ্যামফেটামিন, স্টিমুলেন্টস কিংবা ক্রনিক অ্যালকোহল ইউজেও ঘুমের সমস্যা দেখা দেয়। তাহলে আমরা কাদের মধ্যে ঘুমের সমস্যাটা বেশি দেখি? গবেষণায় দেখা গিয়েছে যে যাদের বয়স 60 কিংবা তার ঊর্ধ্বে, তাদের মধ্যে ইনসমনিয়ার সমস্যাটা বেশি থাকে। এছাড়াও যারা শিফটিং ফেজে কাজ করেন, শিফটিং ফেজ বলতে আমরা বোঝাচ্ছি যেখানে যে কোনো সময় সে ডে শিফটে কাজ করছে, কোনো সময় নাইট শিফটে কাজ করছে, এরকম যারা শিফটিং ফেজে কাজ করেন তাদের মধ্যেই ঘুমের সমস্যাটা খুবই প্রকট থাকে, কারণ তাদের বডি ক্লকটা অ্যাডজাস্ট হতে সময় নেয়। এছাড়াও যাদের মধ্যে অনেক ইন্টারনেট অথবা মোবাইল ফোন ইউজ করার প্রবণতা আছে, আমরা কি করে বুঝবো আমাদের মধ্যে ইনসমনিয়া অথবা ইনসমনিয়ার উপসর্গ রয়েছে? এসব ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টরা বোথ কোয়ালিটি অর কোয়ান্টিটি অর এনিওয়ান, যে কোনো একটার মধ্যে তাদের কমপ্লেন থাকে। তাদের হয়তোবা পর্যাপ্ত পরিমাণে রাতে ঘুমানোর
বা ঘুমানোর সুযোগ রয়েছে এবং সময়ও পাচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তাদের ঘুমটা ঠিকমতো হচ্ছে না। হয় ঘুম আসতে দেরি হচ্ছে, অথবা ঘুমটা ঝাড়া ছাড়া হচ্ছে, অথবা একবার ঘুম ভেঙে গেলে তারা আর সহজে ঘুমাতে যেতে পারছে না, এবং এটার জন্য তাদের দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলছে। তো একটু ঘুম হচ্ছে না, তো কি এমন সমস্যা হয়ে গেছে? তো দেখা যাচ্ছে যে লম্বা সময় ধরে ঘুমের সমস্যা থাকলে তাদের মধ্যে হার্টের সমস্যা, ডায়াবেটিস হবার প্রবণতা বেড়ে যায়, ওজন বৃদ্ধি হবার বা ওবেসিটিতে ভোগার প্রবণতা বেড়ে যায়, এবং তাদের হাই ব্লাড প্রেশার সহ আরও অনেক ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও তাদের ডে টু ডে লাইফের মানসিক বা কগনিটিভ কিছু সমস্যা তো দেখা দেয়, যেমন তাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, অল্পতেই রেগে যায়, কাজে কর্মে আগ্রহ দেখাতে পারে না, বা কাজে কর্মে মনোনিবেশ করা বা অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশনটা জীবে তারা সেটা অনেকক্ষণ ধরে রাখতে পারে না। এর জন্য তাদের শিখতে বা লার্নিং অ্যাবিলিটিসেরও সক্ষমতা কমে যেতে পারে। আরেকটা যেটা বড় জিনিস প্রায় সময় দেখা যায় যে যারা হেভি মেশিনারিজ অথবা ড্রাইভিং বা এই পেশার সাথে যুক্ত, তাদের জন্য ইনসমনিয়ার জন্য কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্টও হতে পারে, কারণ তাদের রিয়াকশন টাইমও বেড়ে যায় অনেক সময়। এই ঘুমের সমস্যাগুলো থেকে বের হয়ে আসার জন্য আমরা তাহলে কি ফলো করতে পারি? আমরা যদি বলি প্রধান 4টা উপায় আছে, তার মধ্যে প্রথম হলো স্লিপ হাইজিন অথবা একটা রেগুলার স্লিপ হ্যাবিটস তৈরি করে নেওয়া। সেটা কি হতে পারে? আমরা একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যাব এবং একটা ঘুম থেকে উঠবো একটা নির্দিষ্ট সময়, এবং ছুটির দিনও আমরা এই স্লিপ প্র্যাকটিসটা বহাল রাখার চেষ্টা করব। আমরা ঘুমাতে যাওয়ার আগে চেষ্টা করব যেন আমরা অনেক লম্বা সময় ধরে টিভি অথবা ফোন ব্রাউজিং না করি, অ্যাজ এটা আমাদেরকে স্টিমুলেশন বাড়িয়ে দিতে পারে। এবং দ্বিতীয়ত যদি আমরা বলি, আমরা একটা লাইফস্টাইলের মডিফিকেশন আনা, সেটা হলো নিয়মিত এক্সারসাইজ করা, নিয়মিত খাওয়া দাওয়া করা, এবং বিশেষ করে রাতের বেলা ঠিক ঘুমাতে যাবার আগে খুব হেভি মিলস না খাওয়া, অ্যাজ এগুলো আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তৃতীয়ত হলো আমরা ঘুমাতে যাওয়ার আগে বা একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে আমরা রিল্যাক্সেশন অথবা মেডিটেশনটা বহাল রাখতে পারি। আমরা যদি 10টা মিনিট ধরে রিল্যাক্সেশন প্র্যাকটিস করি অথবা মেডিটেশন করি, আমাদের স্টিমুলেশনগুলা কমে আসবে এবং আমাদেরকে ঘুম আসতে সাহায্য করবে। এত কিছু আমরা ফলো করলাম, সব জানলাম, তারপরও যদি মনে হয় যে না, আমার ঘুমের সমস্যার তো কোনো সমাধান হচ্ছে না, আমি তো এখনো ভুগছি, তাহলে আমি বলবো আপনি একজন মেন্টাল হেলথ প্রফেশনালকে দেখান, আমাদের ডক্টরদের কাছে আসুন, আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব।